ইংরেজি বর্ষপঞ্জি থেকে বিদায় নিচ্ছে 2024। ঘটনাবহুল এই বছরটি যেমন শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন করে দিয়েছে, তেমনি বছর জুড়ে আলোচনায় ছিল আরও নানান গুরুত্বপূর্ণ ইস্যু। এবছরের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও আওয়ামী সরকারের পতন। 2018 সালের 5 জুন হাইকোর্ট কর্তৃক জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদেরকে পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এরপর থেকেই কোটা আন্দোলন আরও জোরদার হয়। এই আন্দোলনে কয়েক হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হবার পাশাপাশি আবু সাইদ ও মীর মুগ্ধ সহ 673 জনের অধিক শহীদ হন। 5 অগস্ট ছাত্র জনতা লং মার্চ টু ঢাকা ও গণভবন ঘেরাও কর্মসূচির প্রেক্ষাপটে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তার বাসভবনে প্রবেশ করে আন্দোলনকারীরা। এ সময় ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। পরবর্তীতে 8 অগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করে, যার কাঁধে এখন সরকারের ভার। সেই ডক্টর ইউনূসকে কারাদণ্ড দেওয়ার মাধ্যমেই বছর শুরু করে আওয়ামী সরকার। 2024-এর 1 জানুয়ারি নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের শ্রম আইন লঙ্ঘনের দোহাই দিয়ে 6 মাসের সশ্রম কারাদণ্ড দেয় দেশের আদালত। ডক্টর ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দেওয়ার 6 দিনের মাথায় 7 জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিরোধী দলগুলোর বয়কটের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ডামি নির্বাচনের মধ্য দিয়ে টানা 4র্থবারের মতো ক্ষমতা আসে। এ নির্বাচনে 299টি আসনের মধ্যে 223টি আসন দলীয় ক্যাডার এবং প্রশাসনের যোগ সাজশে ভাগিয়ে নেয় আওয়ামী লীগ। জাতীয় পার্টিও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এ নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে। পাতানো নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে যখন আগুন জ্বলছে, তখন বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগে 46 জনের মৃত্যু হয়। এছাড়া আরও 75 জন আহত অবস্থায় উদ্ধার হন। গ্রিন কোজে নামক বহুতল এই ভবনে 2024 সালের 29 ফেব্রুয়ারি রাতে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। তার ঠিক কিছুদিন পরে 12 মার্চ আরেকটি দুঃসংবাদ আসে বাংলাদেশের জন্য। এমভি আবদুল্লাহ নামের একটি জাহাজ সোমালিয়ান জলদস্যুদের হাতে ছিনতাইয়ের খবর আসে। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জাহাজে 23 জন বাংলাদেশি নাবিককে জিম্মি করেছিল সোমালিয়ান জলদস্যুরা। 15 এপ্রিল, 1 মাসেরও বেশি সময় পর সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে ছাড়া পায় এমভি আবদুল্লাহ। এমভি আবদুল্লাহর নাবিকরা সেই যাত্রায় বেঁচে ফিরলেও ভারতে গিয়ে বেঁচে ফেরেননি আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। 22 মে ভারতের কলকাতায় আজিমের লাশ উদ্ধার হয়। ভারতে চিকিৎসার উদ্দেশ্যে গিয়ে তিনি 13 মে থেকে নিখোঁজ ছিলেন। 22 মে সকালে কলকাতার নিউ টাউনে অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে তার শরীরের কিছু খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। অন্যদিকে 27 মে সকাল নাগাদ বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ে 7 জনের মৃত্যু হয়। ঘূর্ণিঝড় রেমালের রেশ কাটতে না কাটতেই পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের জীবনে ঝড় তুলে দেয় বাংলাদেশের গণমাধ্যম। দেশের 2টি জাতীয় গণমাধ্যমে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে সংবাদ প্রকাশের পর আলোচনায় আসেন বেনজির আহমেদ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার সম্পদের তদন্তের জন্য একটি কমিটি গঠন করে। বেনজিরের পরপরই ছাগল কাণ্ডের মাধ্যমে সামনে আসে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউরের নাম। কোরবানির ঈদে 12 লাখ টাকায় সাদিক এগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে আলোচনায় আসেন তিনি। এই ঘটনার জের ধরেই মতিউর রহমানকে পদচ্যুত করা হয়।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গেল জুলাই ও অগস্ট মাসে গণহত্যার অভিযোগের বিচার কাজের জন্য 2024 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই অংশ হিসেবে নতুন প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা গঠিত হয়েছে। ইতোমধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী এবং দলের নেতাদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয়েছে। এদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, দীপুমণি, আমির হোসেন আমো, শাহজাহান খান, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। অন্যান্যদের মধ্যে আরও রয়েছেন বিচারপতি মানিক, পুলিশের সাবেক আইজিপি মামুন আবদুল্লাহ, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান সহ আরও অনেকেই। বছর জুড়ে নানান ইস্যু নিয়ে সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও। তেমনি একটি আলোচিত ইস্যু ছিল ঢাবি ক্যাম্পাসে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার বিষয়টি। মোবাইল চুরির অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোফাজ্জল হোসেনকে আটক করে ফজলুল হক মুসলিম হলে নিয়ে যায়। সেখানে ছাত্রলীগের 3 জন নেতা এবং 2 সক্রিয় সদস্য সহ ছাত্ররা তাকে ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে আঘাত করে। নির্যাতনের এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল। তোফাজ্জলের মতো চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিষয়টিও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ সাধুকে গ্রেফতার করে আদালতে তোলা হলে তরুণ আইনজীবী আলিফকে দিনের আলোয় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে উগ্র ইস্কনপন্থীরা। শুধু ফেসবুকে সীমাবদ্ধ থাকেনি এই বিষয়টি, সারা দেশে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়। 2024-এর শেষ ভাগে 21শে নভেম্বরের এবারের সশস্ত্র বাহিনী দিবস ছিল একটু অন্যরকম। দীর্ঘ 1 যুগ পর সেনাকুঞ্জে আমন্ত্রণ পান সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জে পৌঁছালে 3 বাহিনীর প্রধান সহ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানিয়েছেন। 2024 সালে দেশে ঘূর্ণিঝড়ের পাশাপাশি আলোচিত ছিল তীব্র তাপদাহ। এছাড়া মে থেকে অগস্ট মাস জুড়ে দফায় দফায় বন্যায় আক্রান্ত হয় দেশের বিভিন্ন অঞ্চল। তবে এসব প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে প্রলয়ঙ্কারী হিসেবে বিবেচিত হয় অগস্ট মাসে দেশের পূর্বাঞ্চলে সংঘটিত বন্যা। বিশেষ করে ফেনী ও নোয়াখালী অঞ্চল আক্রান্ত হয় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায়। এসব দুর্যোগে বিশেষ করে বন্যার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে যেতে দেখা গেছে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। 2024-এর বছর শেষ হয় আরও একটি দুঃসংবাদ দিয়ে। রাজধানীর সচিবালয়ে 25শে ডিসেম্বর দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভবনের 6ষ্ঠ, 7ম, 8ম ও 9ম তলা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় 6.5 ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ সরকারি নথি পুড়ে যাবার খবর পাওয়া যায়।